প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজ আমরা একটু পিছনের দিকে ফিরে যেতে চাই। ১৯৭৭ সাল। ১৯৭৭ সালের অক্টোবর ট্র্যাজেডির কথা আমরা একটু স্মরণ করাতে চাই। ৭৭ সালের ২ অক্টোবর আমরা সবাই জানি এবং অনেকেই আসলে ইতিহাস ঘাটলে যেটা দেখতে পাই যে ২ অক্টোবর কথিত অভ্যুত্থানের নামে কয়েক হাজার সেনা, বিমান এবং নৌ সদস্যকে হত্যা করা হয়েছিল। সেদিন আসলে কি ঘটেছিল সেই বিষয়টি আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই। আমরা যেটুকুন জানি যে সেদিন অভ্যুত্থান দমনের নামে বা বিদ্রোহ দমনের নামে সেদিন সেনা সদস্যদের, বিমান সেনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, নির্বিচারে গুলি করা হয়েছিল এবং তারপর যে ঘটনাগুলো ঘটেছিল যে তাদের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল একদিনে এবং ফাঁসি কার্যকর হয়েছিল সেই একই দিনে এবং অনেক পরিবারই, অনেক স্বজন তাদের প্রিয়জনের লাশ পর্যন্ত বুঝে পাননি। আমরা আসলে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ৭৭-এর নৃশংসতা। আমাদের আজকের অতিথি আমাদের সঙ্গে আছেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও আছেন সেদিনের সেই ট্র্যাজেডির শিকার সার্জেন্ট দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ নূরে আলম, আপনাকে স্বাগত জানাই। আমি আলোচনা শুরু করতে চাই এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরীকে দিয়ে। আমি শুরুতেই জানতে চাইব যে সেদিন আসলে কি ঘটেছিল এবং তার প্রেক্ষাপটটা আপনাদের কাছে জেনে নিতে চাই। খুব সম্ভবত ৩০শে সেপ্টেম্বর অথবা ১লা অক্টোবর প্রথমে একটু বগুড়াতে একটা ঘটনা ঘটে। সেখানে সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যের হাতে একজন সেনা কর্মকর্তা নিহত হন। তার লাশের জানাজা হয়েছিল এই ঢাকা সেনানিবাসে। ওই সময় কিন্তু কিছু সংখ্যক কিছু স্লোগান, কাউন্টার স্লোগান এগুলো শোনা গিয়েছিল, কিন্তু এর মধ্যে আর বিমান বাহিনী জড়িত ছিল না। কিন্তু যেটা ২ তারিখ হলো, সেখানে শুরু হয়েছিল সেনাবাহিনীর ভিতর থেকে সিগন্যালস এবং অর্ডিন্যান্সের কিছু সংখ্যক সদস্য তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসলো এবং তারা এসে, তো আপনি যদি জানেন আমাদের যে কুর্মিটোলায় যে বিমান ঘাঁটিটা আছে সেটা তার সাথেই ছিল সিগন্যাল ইউনিটগুলো। তারা এসে আমাদের বিমান সেনাদের, ওখানে অফিসার্স ছিল না, অফিসাররা আমরা থাকতাম তেজগাঁতে, বিমান সেনাদের তারা অনেকটা জোর করে তাদের গাড়িতে উঠাচ্ছে এবং কিছু সংখ্যক বিমান সেনা সেখানে উৎসাহিতও ছিল, চলো আমরা একটা কি সিপাহী বিপ্লবের মতো একটা বিপ্লব করব, যেটা একবার আমরা ৭৫-এর ৭ই নভেম্বর দেখেছিলাম, ওই ধরনের একটা কিছু করবে। বাট ইট ওয়াজ নট এট অল অর্গানাইজ, ছিল না, ডিসঅর্গানাইজ, তারা নানানভাবে আসছে। কিন্তু এই সংবাদটা আমরা কিন্তু প্রতি মুহূর্তে পাচ্ছিলাম, কারণ কুর্মিটোলায় আমাদের যে ইউনিট ছিল গার্ডরুম, সেখান থেকে যারা ডিউটিতে ছিল তারা বারবার আমাদেরকে বলছিল। ওই সময় আপনারা জানেন যে একটা জাপানি এয়ারলাইন্সের একটা হাইজ্যাক চলছিল এবং হাইজ্যাকটা তখন প্রায় চূড়ান্ত পর্যায়ে তাদের আলাপ আলোচনা হচ্ছে যে তারা কিছু কয়েক মিলিয়ন ডলার বিনিময়ে তারা প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে তারা চলে যাবে। এই পর্যায়ে ঘটনাগুলো ঘটলো গভীর রাতে, সন্ধ্যা রাত থেকে শুরু হয়ে গেছে, রাত গভীর হলো। তখন আমাদের কিন্তু যারা ডিউটিতে ছিল ওখানে অফিসারদের কোনো অস্ত্র ছিল না এবং দে আর অল আনআর্মড। তো তখন কিন্তু বারবার আমাদের যে এয়ার চিফ তখন এজি মাহমুদ সাহেব ছিলেন, ওনাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছিল, স্যার অন্তত অফিসার্সদের আর্মস দেন। এবং আমাদের যে আর্মারি ছিল তেজগাঁতে, সেটা কমপ্লিটলি তার চাবি আমাদের হাতেই ছিল, তখন ডিউটি অফিসার। কিন্তু উনি সেটা কোনো ধরনের ওই কুর্মিটোলা থেকে যেসব রিপোর্ট আসছিল বা এখান থেকে যেসব যে উশৃঙ্খলতার আসছিল, উনি এগুলোর উপরে কোনো অ্যাকশন নেই, বলে না এগুলো করলে এটা আরও সিরিয়াস মোড় নেবে। তারপরে এই লোকগুলো আসলো, এসে আপনারা এটা অনেক ছবি দেখেছেন যে কিছু সংখ্যক অ্যাবাউট 15-20 জন হবে, তারা এয়ারপোর্টে ঢুকে তারা ইয়াং অফিসার্স কিছু ছিল তাদেরকে প্রথমে মারে, তারপরে এয়ারপোর্ট বিল্ডিংয়ে ঢুকে বেশ কয়েকজন অফিসার, মোট বোধহয় আমার মনে হয় 13 জন
মতো অফিসার্স তারপরে অফিসার্স মেসেও গেল, তারা ঠিক এয়ারপোর্টের অপোজিটে যে আমাদের, সেখানেও একজন তারা অনেক আকাশে তখন অনেক গোলাগুলি চলছে, তার মধ্যে একজন অফিসারের একটা ইয়াং বাচ্চা ছেলে, সে মারা গেল এই স্ট্রে বুলেটসে। আরেক দল চলে গেল রেডিও স্টেশন দখল করতে। তো সেখানে ভোরবেলা মানে অ্যারাউন্ড 8টা-9টার দিকে কিছু অ্যানাউন্সমেন্টও হলো যে আমরা ক্ষমতা দখল করেছি এবং আমাদের নেতা অতি শীঘ্র আপনাদের জাতির সম্মুখে ভাষণ দিবেন। কিন্তু তার আগেই কাউন্টার অ্যাটাক হয়ে গেছে। মানে আমাদের এখানে হয়েছিল কি যে ইনফ্যান্ট্রি ইউনিট যেটা ছিল 46 ব্রিগেড এবং আরও ইনফ্যান্ট্রি, এরা কিন্তু বিদ্রোহ করে নাই। জেনারেল শওকত বোধহয় ছিলেন এখানে ইনচার্জ। তো উনি এই কাউন্টার ইয়েটা করে এয়ারপোর্টও আবার ওদের কিছুক্ষণের জন্য এদের হাতে ছিল, তারপরে আবার এয়ারপোর্ট দখল করা হলো এবং রেডিও স্টেশনেও এদের যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে এবং যারা ফিরে যাচ্ছিল তখন রাস্তায় ওই যে এখন যেটা বলেন বনানী বাজার এলাকায়, এখানে অনেক কিলিং হয়েছে। তো এরা যেহেতু ডিসঅর্গানাইজ ছিল, সুতরাং অতি শীঘ্র তারা বলা যায় সারেন্ডার করে ফেলেছে, তাদের মধ্যে থেকে আর ইয়ে ছিল না। এবং অস্ত্র খুব কম ছিল, কারণ তারা সিওডি, এটা একটা ইয়ে ছিল যে তারা সিওডি অ্যাটাক করেছিল যেটা বনানীর শেষ প্রান্তে, কিন্তু ওখানে কোনো বিশেষ কোনো অস্ত্র ছিল না, এগুলো থাকে বেশি ঢাকার অনেক বাইরে। আপনি বললেন এখানেই তো শেষ হতে পারে। হ্যাঁ, এই তো এখানে বিদ্রোহ ওখানেই শেষ হয়ে গেল। এখন হলো যে এর মধ্যে কয়েকশো বিমান বাহিনীর সৈনিক ধরা পড়লো, সেনাবাহিনীর এরা চলে গেল ওইদিকে। তো এরপরে এরা কিন্তু সব ক্যাপচার্ড। হ্যাঁ, এখন হলো যে এদের বিচার করতে হবে। কিছু তো ধরেন যখন ক্রস ফায়ারে তারা মারা টারা গেছে, এগুলো আউট, কিন্তু বাল্ক অফ দ্য ইয়ে তারা সারেন্ডার করেছে। এবং এখানেও তখন করা হলো কি, দুইটা কোর্ট হয়েছিল। একটা আনফর্চুনেটলি আপনি যেটা বললেন নৌবাহিনী কিন্তু এর মধ্যে একদম ছিল না, এটা অনলি এয়ারফোর্স এবং আর্মি। আর্মির জন্য একটা কোর্ট গঠন করা হলো এবং এয়ারফোর্সের জন্য একটা কোর্ট গঠন করা হলো। কিন্তু এখানে যে সেনাবাহিনীর যে অ্যাক্ট আছে, যেটা একদম ব্রিটিশ আমল থেকে, তারপরে পাকিস্তানি আমল থেকে বাংলাদেশে, এখানে যে অ্যাক্ট কোর্ট মার্শাল কীভাবে করতে হবে এটা কিন্তু ফলো করা হলো না। এখানে দেওয়া হলো একজন অফিসার, একজন সার্জেন্ট এবং একজন সিপাহীকে দিয়ে একটা কোর্ট, যাদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমাদের ইয়েতে হচ্ছে কমসে কম 5 জন অফিসার থাকতে হবে, 5 জন, এবং তাদের মধ্যে একজন কর্নেল র্যাঙ্কের থাকতে হবে যদি মানে ইয়ে দেওয়ার ক্ষমতা থাকে, এবং ক্যাপিটাল পানিশমেন্ট। এবং কোর্টের প্রসিজিওর আছে এখানে। প্রত্যেকটা অ্যাকিউজ যে হবে তার ডিফেন্স ইয়ে করতে পারে, নিজেকে ডিফেন্ড করতে পারে, তার সরকার থেকে তার ডিফেন্ডিং অফিসার থাকবে, এবং সে ইচ্ছা করলে বাইরে থেকেও আনতে পারে তার লয়ার এবং রিপ্রেজেন্ট করতে পারে, এবং তারপরে এটা আবার রিভিউ হবে দিস দ্যাট। কিন্তু এগুলো কিছু না হয়ে যেখানে একজন সিপাহী বা একজন সার্জেন্ট যে আইন সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, তাকে জাস্ট একটা বসানো হলো। বাট একটা এই এয়ারফোর্সের একজন, উনি বোধহয় গ্রুপ ক্যাপ্টেন ছিলেন, আর্মির এরকম কর্নেল র্যাঙ্কের দিয়ে, এবং মানে বিচারের কোনো প্রক্রিয়াটাও তখন ছিল কি, মানে এক্স বলেছে আমি ছিলাম না স্যার, ওয়াই করেছে, তো ওয়াইকে ডাকো, ওয়াই বললো না স্যার আমি না, জেড করেছে, তো ওই এক্স ওয়াই জেড 3 জন ডেথ সেন্টেন্স, এবং এইভাবে কোনো রকমের আত্মসমর্পণের সুযোগ না দিয়ে, আবার কোর্টে আসার আগে এগুলোকে মানে অনেক ওদের উপরে অত্যাচার হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, এমনকি এই ইন্টারোগেশনের সময় অনেকে মারা গেছে, এবং সেগুলো আমরা ডিসপোজাল জানি না। তো এখন হলো কি, এইগুলোকে ইয়ে করে চলে গেছে সব সেন্ট্রাল জেলে। এবং এমনও রিপোর্ট আছে, যেমন ধরেন একজন সার্জেন্ট খান, সে বলছে যে আমি সেই খান না, ওই আরেক খান, কিন্তু না, একে ঝুলো, পরে দেখা গেছে আরেকজন। এইরকমভাবে মানে যেটাকে বলে জাস্টিস হারিড ইজ জাস্টিস ব্যারিড, মানে তার জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে এটাই বাংলাদেশে এমন শাস্তি দিব যে আর যেন কোনো দিন খুন না হয় বাংলাদেশে। কিন্তু এর পিছনে যে কারণগুলো বেশ কিছু, আপনি যেটা বললেন জিয়া রহমান সাহেব বলেছিলেন যে আর যেন কোনো খুন না হয়, তাহলে তো এই যে রায়টা তো ওই জায়গা থেকে ইট ওয়াজ এ সর্ট অফ, আমি বলবো যে প্রতিশোধমূলক। যে কিন্তু এই ঘটনার 1 নম্বর হচ্ছে বিচারিক প্রক্রিয়া তো ছিল না, প্লাস কখনোই চেষ্টা করা হয় না যে ঘটনাটা কেন হলো। যেমন ধরুন বিমান বাহিনীর ভিতরে ওই সময়
নেতৃত্বের ভীষণ দুর্বলতার কারণে অনেক কিছু কিন্তু গ্রিভান্স, মানে ওদের অনেক ধরনের বলবো গ্রিভান্স, মানে তাদের নিজেদের মধ্যে একটা চলছিল, বিশেষ করে বিমান সেনাদের বেতন ভাতা, তাদের ক্ষোভ ছিল, এগুলোকে কিন্তু কখনোই অ্যাড্রেস করা হয়নি। এই ন্যাশনাল জাতীয় সমস্যা নিয়ে এত ব্যস্ত ছিলেন যে ভিতরের যে এই যে গুমরে থাকা যে ইয়েগুলো, যেমন ধরেন ওই ঠিক তার আগে একটা পে কমিশন হয়েছিল। পে কমিশনে সার্টেন টেকনিক্যাল ল্যাডার্স একদম সেই ব্রিটিশ আমল থেকে তাদের স্যালারি অনেক বেশি ছিল, কিন্তু এগুলোকে সব এক করে দিয়ে একটা করা হলো, যার ফলে যারা টেকনিক্যালি খুব ছিল তাদের মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, কিন্তু এগুলো জিনিস আমরা কখনোই অ্যাড্রেস করিনি এবং এটাকে জাস্ট একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্বারা পরিচালিত একটা হিসাবে দেখা হয়েছে এবং আজ পর্যন্ত তারপরেও কখনো এগুলোর যে সামাজিক বা অর্থনৈতিক বা এগুলো আলোচনা হয়নি। আর আরেকটা জিনিস যেটা হলো যে তখন আপনার যে কোনো বিচারের তো আপনার প্রক্রিয়া থাকবে, তার একটা কাগজপত্র থাকবে। আমি যেটা বললাম তাদের ডিফেন্সের কোনো কাগজপত্র নাই, এমনকি যে একজন মানুষ যে মারা গেছে বা তার এমনও আছে যে তারা জানেই না, মানে তাহার ইতিহাস থেকে তাদেরকে মুছে ফেলার একটা প্রচেষ্টা হয়েছে, যেটা এমনকি আমি জানি যে ইভেন সিপাহী বিদ্রোহ ছাড়া যখন যে ব্রিটিশ আমলে আজকে থেকে 150-200 বছর আগে যেগুলো বিদ্রোহ হয়েছিল সেগুলোরও কাগজপত্র এখন পর্যন্ত আর্কাইভে আছে, কিন্তু এগুলোর আমরা এখনো জানি না যে ঠিক কি হয়েছে। এই জায়গাটিতে আপনার কাছে আসবো যে আসলে সত্য উদ্ঘাটনটা দরকার। যেতে চাই জুলফিকার আলী মানিকের কাছে। জুলফিকার আলী মানিক, ইশফাক ইলাহি চৌধুরী যেটা বলছিলেন সেখানে আমরা যদি রাজনীতির কথা আনি, সেই সময়ের রাজনীতি এবং এই ঘটনাটি নৃশংসতা, তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা জানলাম যে জিয়াউর রহমান বলেছিলেন তার কথা যেটা, যে আর যেন কোনো কু না হয় এমন শাস্তি দেওয়া হোক, তাহলে তো বিচারটা তিনিই করেছিলেন। সেটা তো বুঝাই যাচ্ছে, কারণ তিনি তো তখন আসলে সর্বময় ক্ষমতা কিন্তু উনার হাতে ছিল। মানে সর্বময় বলতে রাষ্ট্র বলেন, আর্মি বলেন, আর আর্মির ক্ষমতা মানে তো আপনি জানেন যে 3 বাহিনীর মধ্যে আর্মি সবচেয়ে পাওয়ারফুল জায়গায় থাকে আর কি। সো তাদের একটা সুপ্রিমেসি সবসময়ই থাকে। সো ডেফিনেটলি, কিন্তু সেটা তো ঘটেনি। তারপরে তো 2-3 বছরের মাথায় তো 2 বছরের মাথায় তো তিনি আরেকটা কুতেই তো নিহত হয়েছেন। কিন্তু এটা দিয়ে যে এই কারণে প্রসঙ্গটা আনলাম যে জিয়াউর রহমান 2 বছরের মাথায় আরেকটা কুতে নিহত হয়েছেন। দেখেন, মানে 75-এ বঙ্গবন্ধুর যে মার্ডারটা, এটা একটা কিন্তু সিমটম না, এটা একটা এভিডেন্স যে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করাটাই একটা মুখ্য উদ্দেশ্য না। বাংলাদেশ বলেন, সেনাবাহিনী বলেন, একটা সার্বিক একটা কনস্পিরেসি, নানান ক্ষোভ বিক্ষোভ, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, এগুলো যে 75-এর অনেক আগে থেকেই কিন্তু আর্মি, নেভি এবং এয়ারফোর্সের মধ্যে চলছিল। সেগুলির একটা দৃশ্য আমরা 75-এ দেখছি এক প্রেক্ষাপটে। এইটার পরে আরও ফুয়েল কিন্তু পেয়েছে এগুলির ভেতরে, ফোর্সগুলির ভিতরে। তারপরে এই যে ধারাবাহিকভাবে যে হয়েছে, যেমন আমরা তো একটা জিনিস, মানে আমি নিজে যখন সাংবাদিকতায় এসেছি, আমি একটা ট্রায়াল ইনভেস্টিগেট করেছি, যেটা হচ্ছে জিয়া মার্ডারের পরে যে 13 জন অফিসারকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে ইশফাক সাহেব যেটা বললেন 77-এর যে ট্রায়ালের কথা, কোনো ট্রায়াল হয় না। এগুলিকে যদি ট্রায়াল বলি তাহলে ট্রায়ালকে অপমান করা হবে, এগুলি অবিচার হয়েছে বা বিচারের নামে স্ট্রেইট মার্ডার হয়েছে। কিন্তু 81-এর ট্রায়ালটাও কিন্তু তাই, আমি ইনভেস্টিগেট করে প্রমাণ করেছি। এবং এইসব ট্রায়ালের নামে যে মার্ডার, যেহেতু এগুলি মার্ডার হয়েছে, ট্রায়াল হয় নাই, এসব ট্রায়ালের কোনো রেকর্ড কোথাও থাকে না। বিকজ অফ ট্রায়ালের রেকর্ড থাকবে তখনই যখন আপনি ট্রায়াল করবেন। আপনি তো ট্রায়ালই করেন নাই, আপনি টার্গেট করছেন আমি এই লোকগুলিকে মারতে চাই, সো যে কোনো মূল্যে মারো, সেটা বনানীতে পাইলে মারো, অথবা ক্যান্টনমেন্টের সেলে ঢুকায় মারো, অথবা ট্রায়ালের নামে আইনা জেলখানায় মারো, টর্চার করে মারো, হোয়াট এভার। মূল লক্ষ্য হচ্ছে কিছু আপনি নির্মূল করতে চাইছেন ফিজিক্যালি কিছু মানুষকে, সেটা হচ্ছে আর্মিতে এবং এয়ারফোর্সে। এই যে বগুড়ার আমি একটা জানতাম, আমি একটা ইনভেস্টিগেট করে পারি নাই, যে এক রাতের মধ্যে নাকি বগুড়ায় একটা ব্যাটালিয়ন নাই করে দেওয়া হয়েছে শুধু সবাইকে মেরে। এবং এই যে একজন ভিকটিম এখানে আছেন 77-এর, রাইট,
প্রচুর ফ্যামিলি আছে যারা আজ পর্যন্ত তার এই পরিবারের সদস্য যারা মারা গেছে তার সম্পর্কে কিচ্ছু জানে না, অ্যাবসলিউটলি নাথিং। ফোর্স থেকে জানানো হয়নি, কিছু না, বডি পাওয়া তো দূরের কথা, মৃত্যু দিবসটাও জানে না যে কোন দিন একটু দোয়া করবে। তো এই যে বলা হয় যে 75 থেকে 82 পর্যন্ত কতগুলো কু এবং কাউন্টার কু আমাদের মিলিটারিতে হয়েছে বা ডিফেন্সে হয়েছে, কেউ বলে 19টা, কেউ বলে 22টা, মতান্তরে নানান রকম আছে। পুরোটাই কিন্তু একটা গ্রে এরিয়া, খুবই ধোঁয়াশা। এই হিস্ট্রিটা কেন বের করা দরকার আমি আপনাকে বলি, কারণ এখানে এত অনেক জটিল জিনিস আছে যে মানুষকে আসলে, আমরা তো কি চাই, মানুষকে তো একটা আলোর জায়গায় নিতে চাই। সো এই হিস্ট্রিগুলি জানানো উচিত। এই যে যেটা ইশফাক সাহেব বললেন যে এইসব ঘটনার নেপথ্যের কারণটা কি, এখন জিয়াউর রহমান তো তার ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এগুলি করেছেন, কারণ উনি হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে হবে, ফলে যাকে উনি মনে করেছেন তার জন্য থ্রেট, তাকে সরিয়ে দিয়েছেন। কারণ উনার হাতে তো আর্মস আছে, রাইট, উনার হাতে উনার ফলোয়ার আছে, তারা সবাই সশস্ত্র। তো অস্ত্রের ভাষা তো আর ফুল ছোড়া না, অস্ত্রের ভাষা গুলি ছোড়া। উনি গুলি ছুড়িয়ে দিয়েছেন, মারা গেছে। ফলে যারা উনার বিরুদ্ধে অস্ত্রের ভাষা ব্যবহার করতে চেয়েছেন তারা উনাকে ব্রাশ ফায়ার করে দিয়েছেন। উনার ডেড বডি আসলে পাওয়া গেছে কিনা উই হ্যাভ ভেরি স্ট্রং ডাউট আসলে। ফলে যেই জিনিসটা হয়েছে, যা ঘটে গেছে তা তো ঘটে গেছে, এগুলি তো আর আমরা এখন রিভার্স করতে পারবো না, আবার ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু যেটা দরকার, সত্যটা জানা দরকার, সত্যটা জানতে হবে, কেন কি হয়েছে এটা পরিষ্কার বলতে হবে। মানে আপনি আমাকে গুলি করে মেরে বললেন যে আমি কু করতে চাইছি আর বিদ্রোহ করছি, আপনার কথার উপরে তো আমার পরিবারের কারো উপরে আপনি কলঙ্ক লেপন করে দিতে পারেন না, অ্যাবসলিউটলি না, তাই না? আমাকে স্টিগমা নিয়ে আমি কেন সারা জীবন থাকবো? কেন সোসাইটি, কেন আত্মীয় স্বজন, কেন সবাই জানবে যে আমি এরকম একটা কুয়ে ছিলাম, কিন্তু আমি হয়তো কোনো কুয়েই ছিলাম না। সো এই যে সত্য জানা হিস্ট্রিটা এই জন্য দরকার, হয়তো বিচার আচার কিছুই পাওয়া যাবে না, সত্য জানা এই জন্য দরকার, সমাজে যেন যারা ভিকটিম হয়েছে তাদের মর্যাদাটা প্রতিষ্ঠিত হয় এবং তাদের ক্ষতিপূরণটা যেন রাষ্ট্র বহন করে। অ্যাটলিস্ট তারা যেন বলতে পারে যে আমরা ভিকটিম, উই আর নট পারপিট্রেটর, রাইট? এই জিনিসটা কিন্তু একটা বড় ব্যাপার। যে ফ্যামিলির জীবনে এই ট্রমাটা আসে, এটা এই ফ্যামিলি ছাড়া আর কেউ বুঝবে না। আজকে হয়তো আমরা অল্প কিছু ফ্যামিলিকে চিনি, ইন্টারভিউ করি, কিন্তু এরকম হাজার হাজার ফ্যামিলি আছে যারা এরকম ওই সময়কালে শুধু 77, 78, 79 না, 75 থেকে এই যে পুরো 82-র এই পিরিয়ডটাতে মৃত্যুবরণ করেছেন, গুলিতে হোক, ফাঁসির নামে হোক, যেভাবে হোক। কারো ডেড বডি তো ফ্যামিলি পাওয়া দূরের কথা, কবে মারা গেছে সেটাও জানে না, ডেড বডি ফেলে দিছে কোথাও সেটাও জানে না, নাথিং, কোনো কবরের খবর নাই। এইরকম বিভৎস একটা ইতিহাস বহন করে যাবে আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এটা কিন্তু হতে পারে না। এটা কোনো একটা জাতির জন্য এটা মনে সভ্যতার পরিচয় দেয় না। সো কারেকশন কি হবে? টেল দ্য ট্রুথ, সত্য বলে দেন সবাইকে। কারণ এই সত্যের যাদের অনেক দায় তারা মারা গেছে এর মধ্যে, আপনি তাদেরকে আর ফাঁসি টাসি দিতে পারবেন না। বাট হিস্ট্রিতে জানা থাকুক কার ভূমিকা কি ছিল। সত্য জানা এবং জানানো এ দুটো কিন্তু সবার জন্য জরুরি, শুধু ভিকটিম পরিবারের জন্য না। আপনি যদি দেশ বলেন, রাজনীতি বলেন, জাতির জন্য জরুরি, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য জরুরি। সো মিলিটারি যে সবকিছু ঢেকে রেখে চলার যে প্রবণতা, সেটা তার একটা সিক্রেট ব্যাপার থাকবে, তার প্রফেশনাল বহু জিনিস আছে যেটা গোপনীয়তা থাকবে। বা এইগুলি কখনো গোপন ইস্যু হতে পারে না, বিকজ অফ এটার সাথে মানুষের জীবন এবং মৃত্যুর সম্পর্ক, এটার সাথে একটা পরিবারের সারা জীবনের একটা ভবিষ্যতের সম্পর্ক জড়িত, সমাজ, তার শিক্ষা, সব কিছু। ফলে এই হিস্ট্রিটা আমি মনে করি, এই যে একটা দুঃসময় তো আমাদের গেছে বঙ্গবন্ধু হত্যার পরে, তারপরে কিন্তু এই 13 বছর ছিল এই অমীমাংসিত এই কালো অধ্যায়গুলোকে একটা মীমাংসার জায়গায় নিয়ে আসা। আমি মনে করি 13 বছরটা আমরা মিস করে ফেলেছি, কিন্তু সামনে যে কয়টা বছর থাকবে এটা কাজে লাগানো উচিত, মানুষকে সত্য ইতিহাসটা জানানো। আমরাও সেটা চাই, কিন্তু সেটা কি পদ্ধতিতে হওয়া উচিত সেই আলোচনা হতে পারে, পরে করব, পরের অংশে যেতে চাই নূর আলমের কাছে। নূর আলম, আপনি শুনছিলেন দুজনের আলোচনা, আপনার পরিবারও সেই দুঃসহ স্মৃতি নিয়ে এগিয়ে চলেছে। আপনার কাছে আপনার সেই দিনের সেই ঘটনার পরবর্তী সময়ে আপনি জেনেছেন, আপনি যখন বড় হয়েছেন আপনি জেনেছেন, মায়ের কাছে শুনেছেন, আপনাদের পরিবারের অনুভূতিটা আসলে কি কেমন আমরা একটু জানতে চাই। আসলে পরিবারের অনুভূতি যেটা বলবো, আমার যখন বয়স মাত্র 1 বছর তখনই আমার ফাদারকে মেরে ফেলা হয়
এবং 1977 সনের বোধহয় 28শে ডিসেম্বর আমরা একটা চিঠি পাই, যেখানে বলা হয়েছে যে হি হ্যাজ সেন্ট টু জেল আফটার কনভিকশন, উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স। সেই ডিউ কোর্স আর জীবনেও আসে নাই। আমরা এরপর আর একটা চিঠি পাই 1978 সালের ডিসেম্বর মাসে, যেখানে বলেছেন যে তার বিলঙ্গিংসগুলো যাতে আমরা কালেক্ট করি। এবং তখন আমার আম্মা খুব মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই পর্যায়ে, এবং এর ইতিমধ্যে প্রায় 1 বছর ইলাপসড। সো উনি চেষ্টা করেছেন সাধ্যমতো যে আমার বাবার কি হয়েছে সেই বিষয়গুলো জানার জন্য। এরপর 1979 সালে আবার চিঠি আসে, এবং সেই চিঠির মধ্যে কিন্তু এক্স একটা শব্দ হাতে লিখে দেওয়া হয়, এবং ইতিমধ্যে আমরা বুঝেছি যে হ্যাঁ, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। তো আসলে আমার যে অনুভূতি সেটা হলো সামাজিক, অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক সমস্ত বিষয়গুলো থেকে আমরা যে কি পরিমাণ এফেক্টেড সেই জিনিসটা বলতে পারবো না। একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা চিন্তা করুন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার পিতার পরিচয়ে সে কিন্তু বড় হয়। সে সমাজে প্রথমেই তার পিতার পরিচয় দেয়। পরিচয় যখন প্রশ্নটা আসে যে হি ওয়াজ কনভিক্টেড, তখন কিন্তু সন্তান হিসাবে সেই জিনিসটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর। এই কারণে কষ্টকর, দেখেন সেটা ছিল একটা যে মিলিটারি ট্রাইব্যুনাল যেটা করা হয়েছিল, সেটা আমি মনে করি একটা ক্যাঙ্গারু কোর্ট অর সামথিং লাইক দ্যাট, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স। আমার বাবা কনভিক্টেড ইজ ফাইন, বাট আই নিড দ্য প্রুফ। আমাকে যদি প্রুফ দেওয়া হয়, একটা ডাকাত, একটা 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 খুনি, তাকে যখন ফাঁসি দেওয়া হয় তার কিন্তু রায় হয়, এবং তাকে কোন ধারা মতে কেন তাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই জিনিসটা ডিসক্লোজ থাকে, এবং পরিবার সেই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে পারে যে হ্যাঁ, এই বিষয়গুলো প্রমাণিত সত্য। আমার বাবা কনভিক্টেড, এবং এখন পর্যন্ত আমরা জানি না আসলে ওনার লাশটা আমরা পাইনি। ওনাকে কিভাবে মারা হয়েছে, ওনাকে কি ফায়ারিং স্কোয়াড দিয়ে মেরেছে, না বেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছেন, নাকি ওনাকে কিভাবে মেরেছেন, এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এই 44টা বছর, আমার বয়স এখন 44 ইয়ার্স ওল্ড। আমার বাচ্চা দুইটা যখন জিজ্ঞাসা করে যে আমার দাদা কি ছিলেন, আমি খুব বড় করে বলি যে উনি ফ্লাইট সার্জন ছিলেন, বিমান বাহিনীতে ছিলেন, দেশের জন্য উনি অনেক করেছেন, এবং ওনার হয়তো বা উনি যখন মারা গিয়েছেন বলে 30 থেকে 32 ইয়ার্স ওল্ড, ওই সময় উনি ছিলেন। অনেক সময় ছিল সামনে দেশকে দেওয়ার জন্য, এবং পাকিস্তানি ছিলেন। পাকিস্তানের আসলে উনি যখন ছিলেন যুদ্ধের সময়, তখন বোধহয় একটু রেস্ট্রিক্টেড ওনাদের কার্যক্রম ছিল। তারপর উনি 73 সনে ঢাকায় আসেন। তো একটা জিনিস দেখেন, সামগ্রিকভাবে যদি আপনি পুরো বিষয়টাকে বিশ্লেষণ করেন, আমার একটা শিশু মানসিকভাবে ছোটবেলা থেকে সে আসলে জানে না তার বাবার কি হয়েছে, বা কনভিক্টে শুনতে পায়, পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারে না। সে তার বাবার যে আদর সেখান থেকে বঞ্চিত। তার মা আমার মার বয়স তখন হার্ডলি 23 ইয়ার্স ওল্ড। সেই সময় ওনার স্বামী হারা হয়েছেন। উনি আমাকে নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। এই দীর্ঘ পথের প্রতিটি পরতে কি স্ট্রাগল ছিল আমার মার, সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। হয়তো সবাই উপলব্ধি করতে পারবেন দূর থেকে, কিন্তু আসলে ট্রু ফ্যাক্ট ওয়াজ ভেরি ভেরি ক্রুয়েল। এবং এই যে মার্ডারটা করেছে জিয়াউর রহমান, আমি স্পষ্ট দৃঢ়ভাবে বিশ্বাস করি, বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার বাবা নির্দোষ ছিলেন। এই কারণ আমি যে ডকুমেন্ট 2টা বা 3টে ডকুমেন্ট যেটা পেয়েছি, আপনি দেখবেন ওখানে লেটারগুলো, ওই যে ডেটগুলো খালি কাটাকাটি। ডিফেন্স ইট ওয়াজ ভেরি অর্গানাইজড একটা অর্গানাইজেশন তখন সেই সময়। যদি এই ধরনের ডকুমেন্টেশনসের মধ্যে এত কাটাকাটি, স্বাভাবিকভাবে সন্দেহ হয় যে মেরে ফেলেছে আমার বাবাকে ফার্স্ট, হোয়াট এভার, দেন দে হ্যাভ প্রডিউস অল দ্য ডকুমেন্ট যেগুলো পাঠিয়েছে, এগুলো আসলে কোনো ফ্যাক্ট, মানে আমি বলবো জাস্টিফাইড কোনো ডকুমেন্টস না, কনভিক্টেড, তুমি দোষী। এই কথা যার ক্ষমতা আছে, এটা ঠিক রাজা বাদশাদের মতো কথা যে আমি বললাম তুমি দোষী, তোমাকে কতল করা হয়েছে। তো আসলে খুব দুঃসহ যন্ত্রণা নিয়ে আমার এই 44 ইয়ার্স, শুধু আমি না, আমার সাথে যারা আছেন, আমার চাচারা যারা আমার বাবার সাথে সহকর্মী ছিলেন, ওনাদের সাথে কথা হয়েছে আমার, কি দুর্বিষহ জীবন যাপন করছেন, সেটা যদি খুব কাছ থেকে আপনারা না দেখেন জানবেন না। ওনাদের কোনো সামাজিক
সামাজিকভাবে ওনারা বলতে পারেন না যে সামাজিকভাবে প্রশ্নটা যখন আসে তখন কিন্তু ওনারা মানে বলতে পারেন না যে আমরা সামরিক বাহিনীতে ছিলাম, দেশের জন্য করেছি। এবং প্রশ্ন আসে কনভিক্টেড, বিভিন্ন জন বিভিন্নভাবে বিষয়টা বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আসেন। সুতরাং সামগ্রিকভাবে যদি অর্থনৈতিকভাবে বলেন সেখানে আমরা ব্যাপকভাবে লুজার। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন আমার অবস্থান হয়তোবা এই জায়গায় থাকতো না, হয়তোবা, আমি জানি না যে কোথায় যেতাম, বাট সামগ্রিকভাবে ইটস মাই অ্যাজাম্পশন যে আমার অবস্থা হয়তোবা এখানে থাকতো না। আমার মা বিধবা হয়েছেন সেই 23 বছর বয়সে, 23 বছর বয়স থেকে আমাকে টেনে টেনে এই জায়গায় নিয়ে এসেছেন, হয়তো এই স্ট্রাগলটা করতে হতো না। জাতি আমার বাবার কাছ থেকে আরও অনেক কিছু হয়তো পেতে পারতেন। আমি এটা শুধুমাত্র আমার একটা খণ্ডচিত্র, দেশের একটা খণ্ডচিত্র, আমি একটা খণ্ডচিত্র মাত্র আপনাদের সামনে এসেছি। এরকম দেশে হাজার হাজার মানুষ ভুক্তভোগী, তারা জানে না যে কোথায় যাবে। আমরা দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো মিডিয়ার কাছে আমি মানে কৃতজ্ঞ ভাইয়েরা, আপনারা এই বিষয়গুলোকে উপস্থাপন করছেন দেশের কাছে। এই যে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে অন্ততপক্ষে দেশের মানুষ জানতে চাচ্ছে বা জানতে পারছে যে ওই দিন কি হয়েছিল, ওইটা নেপথ্যে এই জিয়াউর রহমান যে ফেসিস্ট ছিল, সে যে এই বিষয়গুলো তার এগেনস্টে যে মানুষগুলো দাঁড়াতে পারতো, দে ওয়ার দ্য ব্রাইট অফিসার্স। আই থিঙ্ক ওই সময় আমার বাবা সার্জেন্ট ছিলেন, দ্যাটস মিনস নন কমিশনড অফিসারদের উপরের র্যাঙ্কেই ছিলেন, এরপর হয়তো বা উনি কমিশন পেতেন, আরও সামনের দিকে এগিয়ে যেতেন। সুতরাং আমি যে বিষয়টা বলবো যে এটা শুধুমাত্র আমি যে বিষয়টা বলছি খণ্ডচিত্র, আমার চোখের পানি শুকিয়ে গেছে আসলে। আমি আমার বাবার ছবিটা নিয়ে আমি মানে সেই ফিলিংসটা আমি বলতে পারবো না যে বাবা হারানোর কষ্ট যে কি করুন। নূর আলম, আমি একটা বিরতি নেব। আমরা আসলে এই যে আপনার যে পরিবারের যে বেদনার কথা, সেটি আসলে শুধু একটি পরিবারের নয়, এটা অনেক পরিবারেরই। আমরা ফিরে এসে আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় 77-এর নৃশংসতা। যেতে চাই এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাকিলাহি চৌধুরীর কাছে। আমরা আলোচনা যে বিষয়টি বেরিয়ে আসলো যে একেবারে নির্বিচারে, বিচার হয়নি, বিচারের নামে প্রহসন, এটাও তো এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি। আমরা আসলে সেদিনের সেই ঘটনাটি জানতে চাই এবং আজকের যে পরিবারগুলো সেদিনের সেই ট্র্যাজেডির শিকার, তারাও ঐক্যবদ্ধ হয়েছে, তারাও সত্য উদ্ঘাটন চায়। সেই জায়গাটিতে কি করা দরকার, কি হওয়া উচিত? আমার তো মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এবং আপনি বলেছেন, মানিক বোধহয় বললো যে আমরা কিন্তু প্রায় 13-14 বছর নষ্ট করেছি, এবং আমাদের এই যে দেখুন 7ই নভেম্বর যখন আসে, জেনারেল খালেদ মোশাররফ, নাজবুল হুদা, হ্যাঁ, তাদের মৃত্যুগুলো কিন্তু প্রপারলি ইনভেস্টিগেট হয়নি এবং যারা দোষী তাদের শাস্তি হয়নি। তো আমরা প্রত্যেকবার বিচার চাই। অক্টোবর আসলে আমরা এটার বিচার চাই। এই যে বাংলাদেশের ইতিহাসে যেটা মানে খুব সুন্দরভাবে বলেছে যে এটা আমাদের জাতির একটা কলঙ্ক, যেটা ভবিষ্যৎ প্রজন্মকে এফেক্ট করবে। এবং আজ অনেক আগেই আমাদের উচিত ছিল ইতিহাসকে সোজা করা, মানে ইতিহাস থেকে করা, কিন্তু তাও যদি না হয়, এখন আমাদের উচিত এই ধরনের শুধুমাত্র শোক প্রকাশ করা নয় যে কি হয়ে গেছে। আমাদের এখনও সময় আছে একটা আমি মনে করি যে একটা সত্য উদ্ঘাটনের জন্য ট্রুথ কমিশন, যেরকম একটা, যে লেট আস ফেস দ্য ফ্যাক্ট, যে কি ঘটেছিল। এখনও যারা জীবিত আছেন, যারা আমরা আছি, ভয়ভীতির উপেক্ষা করে আমরা যদি এসে আমাদের পজিশনটাকে এখানে বলি এবং যা এগুলোকে রেকর্ড করা হয়, এবং যদি যাদের প্রতি সত্যি অন্যায় করা হয়েছে তাদের সেই অন্যায়ের যদি যতদূর সম্ভব আমরা জাতিগতভাবে তাদেরকে প্রতিকার করা উচিত। তাদের সম্মান যদি তারা হারিয়ে থাকে, সেই সম্মানকে রিস্টোর করতে হবে। উনি আর এক্স ফ্লাইট সার্জেন্ট থাকবেন না, উনি রিটায়ার্ড ফ্লাইট সার্জেন্ট সোয়েন্সো, এবং তার যতভাবে সম্ভব তার এবং তার পরিবারকে এগুলো কম্পেনসেট করতে হবে। সেটা অফিসারের ক্ষেত্রেও হতে পারে যদি তারা কেউ তাদের ডিউটি পালন করতে গিয়ে জান দিয়ে থাকে। কারণ মিলিটারি ফোর্সকে কিন্তু খালি অস্ত্রের বলে শক্তিশালী হয় না। এখানে একজন অফিসারকে মনে করা হবে যে সে তার সৈনিকের জন্য জান দিবে, তার নিজের প্রয়োজন সব থেকে শেষে সৈনিকের প্রয়োজন আগে মিটাবে,
তার খাওয়া হয়েছে কিনা, তার থাকা হয়েছে কিনা, তার কাপড় আছে কিনা, তার অস্ত্র আছে কিনা, তারপরে সে নিজেরটা দেখবে। একইভাবে সৈনিকও কিন্তু যথেষ্ট উদাহরণ আছে, তার অফিসারের জন্য জীবন দিয়ে দেয়। এয়ারফোর্সের মনে করেন যে ফাইনালি যখন একটা পাইলট একটা মিশনে যায়, তার আগে কিন্তু সে ওই ফ্লাইট সার্জেন্ট বা ওয়ারেন্ট অফিসার সাইন করে যে এই এয়ারক্রাফটটা আমি রেডি করেছি, এই এয়ারক্রাফটের তেল এত আছে, এই এয়ারক্রাফটের ইঞ্জিনের কন্ডিশন এই আছে, এয়ারক্রাফটের বোমা আছে, গুলি আছে, সব চেক করে কতটুকু ইয়ে নিয়ে, মানে সে যখন ও হ্যান্ড ওভার করছে আর ওই পাইলট যখন বুঝে নিচ্ছে, দুইজনের মধ্যে সাংঘাতিক তাদের কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাসের একটা বিশ্বাস জায়গা। থাকতে হবে যে আমি ওকে বিশ্বাস করি, আমি আমার দায়িত্ব পালন করি, ওনাকে এই দায়িত্বটা দিলাম। এবং আমরা সবসময় পাশাপাশি সমস্ত কাজ, ওই যে ৭৭-এর ঘটনা যে আমাদের মধ্যে যে ভীষণভাবে একটা ক্ষত তৈরি করেছে, সেটার কিন্তু দুঃখজনকভাবে সেটা কখনোই প্রতিশোধ দেওয়া হবে না। সেটাকে আমাদেরকে এই ক্ষতটাকে ইয়ে করতে হবে, দূর করতে হবে, এর কারণ খুঁজে, এবং এটা যেন ভবিষ্যতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি দুঃখজনকভাবে বাংলাদেশে এই ধরনের কোনো অ্যাটেম্প্ট আমরা করি নাই। এখনও সময় আছে, এখনও আছে, যারা বেঁচে আছে, যারা আমরা জানি যতটুকু কাগজপত্র আছে, এখানে লুকানোর কিছু নেই, এটা কোনো যুদ্ধের ব্যাপার না। আমাদের বিমান বাহিনীর কাছে যদি কাগজ থাকে, আমাদের সেনাবাহিনীর কাছে কাগজ থাকে, লুকানোর কিছু নাই, রেকর্ড আছে, রেকর্ডগুলো এনে আমাদের এটাকে একটা বিচার বিভাগীয় তদন্ত হতে পারে যে, এবং তখনকার দিনের যারা নেতৃত্বে ছিলেন, জিয়াউর রহমান তো ডেফিনেটলি উনি, কিন্তু তার নিচেও যাদের উচিত ছিল বিভিন্ন সময়, আমি বিমান বাহিনীর তৎকালীন প্রধানের কথা বললাম, এটা আমি পরিষ্কার বলবো, ইট ওয়াজ এ ফেইলিয়ার অফ হিজ, শিওরলি ফেইলিয়ার অফ কমান্ড। কোনো দিন যে কোনো বিদ্রোহের পিছনে কিন্তু কমান্ডারকে তার দায়িত্ব নিতে হবে যে না, আমার ডিউটি থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে। তো এখানে সেটা হয়নি, এবং আর্মির ক্ষেত্রেও সেটা হয়নি। তো আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে যদি আমাদের সত্যিকার ইতিহাস তুলে ধরতে হয়, সেটা ৭৫-৭৫ এখনও অনেক অজানা কাহিনী রয়ে গেছে। ৭৫ নভেম্বরের ঘটনাগুলোকে আমাদের দেখতে হবে, ৭৭-এর এটাতে দেখতে হবে, এবং ৮০-র কথা যেটা মানিক বলল যে ৮০-তে বিদ্রোহ হয়েছে, এবং বিদ্রোহের পরে যখন আবার বিচারের নামে যে প্রহসন হয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার একটা প্রচেষ্টা, এগুলোকে আমাদের ওয়ান্স ফর অল এটা শেষ করতে হলে আমাদের ওই ধরনের একটা ট্রুথ কমিশন করতে হবে, এবং এটাকে শেষ মাথায় তাকে নিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতের জন্য সবাই একটা ডকুমেন্টেড থাকে যে এই ঘটনা ঘটেছিল, এটা হয়েছিল, এরা এদের দায়ী, এবং এরা হলো ভিকটিম, এবং এই ভিকটিমস যারা হয়েছে তাদেরকে সমাজে আমাদের যতদূর সম্ভব আমাদের প্রতিষ্ঠিত করা উচিত। জি, আমি জুলফিকার আলী মানিক আপনার কাছে আসবো, তার আগে একটু নূরে আলমের কাছে জেনে আসতে চাই যে আপনারা এই যারা এই ট্র্যাজেডির শিকার যে পরিবারগুলো, আপনারা অন্তত এই দিবসটিতে এখন, এবং আপনাদের সঙ্গে সেই যোগাযোগটা আছে, আপনাদের অনুভূতির কথাও জানলাম, সেক্ষেত্রে আপনারা সামগ্রিকভাবে আপনাদের দাবিগুলোও বলছেন, আপনাদের মূল দাবিগুলো আসলে কি? আমাদের মূল দাবি আসলে সেদিন কি ঘটেছিল, একটা তদন্ত কমিশন, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিশন গঠিত হোক, এবং এই পুরো বিষয়গুলো জাতি জানুক যে সেদিন আসলে এই যে কনভিক্টেড শব্দটা আসছে, আমার বাবা বা অন্য যারা আছেন, এই যারা ভিকটিম ছিলেন সেদিন, তাদের ব্যাপারে কি ঘটেছিল সেই বিষয়গুলো স্পষ্ট হোক জাতির কাছে, প্রথম। সেকেন্ড যে বিষয়টা, সেটা হলো আমরা মনে করি যে সেদিন আমাদের প্রতি অন্যায় করা হয়েছিল, এবং আমরা ভিকটিম। যেহেতু আমরা ভিকটিম, সেহেতু আমাদেরকে যে ন্যায্য সামাজিক মর্যাদা থেকে শুরু করে আমাদের যে ক্ষতিপূরণ, আসলে বাবা হারানোর ক্ষতিপূরণ হতে পারে না, কিন্তু আমরা সমাজ ব্যবস্থায় আমরা যাতে একটা অবস্থাপন্ন জায়গায় সামাজিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেজন্য সরকার অবশ্যই আমাদের উচিত যে সেই বিষয়গুলো নিশ্চিত করা। আমাদের যারা সেদিন অনেকেই, আমার চাচারা যারা আমার বাবার কলিগ ছিলেন, তাদের চাকরিচ্যুত হয়েছিলেন, এবং এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে এই পুরো বিষয়গুলো জাতির সামনে আসুক। এবং সেদিন এই যে বিষয়গুলো, গুমের যে বিষয়গুলো আসছে, দেখা গেল যে অনেকের কিন্তু বাবাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু ওনারা জানেন না, ওনাদের কাছে কোনো, আমার কাছে তবু 2টি চিঠি আছে, সেখান থেকে আমি অন্ততকে জানতে পারছি, যে বুঝতে পারছি অনেকের কাছে কিন্তু কোনো ডকুমেন্টসই নেই।
এবং যখন এই বিমান বাহিনীর রেকর্ড যে বোধহয় বিমান বাহিনী যে মেইন যে ঘাঁটিটা আছে সেখানে যে অর্থাৎ হেড অফিস সেখানে যে হয়তো রেকর্ড রুমে কালেক্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখান থেকে আসলে ইনফরমেশনগুলো ওনারা পান নাই। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তো আমরা চাই যে একটা পূর্ণাঙ্গ একটা রেকর্ড, একটা রিপোর্ট যে সেদিন ভিকটিম কারা ছিলেন, কাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কাদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মারা হয়েছিল, এই বিষয়গুলো আসলে আমরা আমাদের দাবি যে সেই বিষয়গুলো জাতির সামনে এবং সবচেয়ে বড় কথা যেটা, জিয়াউর রহমান যে খুনি ছিলেন, আমরা চাই যে উনি আসলে মারা গিয়েছেন, কিন্তু আমরা মরণোত্তর বিচার চাই। এবং ওনার ফলকের সামনে অন্ততপক্ষে এইটুকু লেখা থাকুক যে জিয়াউর রহমান সাহেব এতজন লোককে বিনা বিচারে প্রতিহিংসামূলকভাবে হত্যা করেছিল এবং তার বিচার হয়েছে যে শাস্তি হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট। অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট না দিতে পারলেও অন্ততপক্ষে ওনার ওখানে যেন একটা স্তম্ভ করা হয় যেখানে লেখা থাকে প্রতীকী একটা বিচার যাতে ব্যবস্থা। আপনার কাছে একটু বলি, আমি যেটা অবাক হই যে আমাদের ধরেন অনেক মানবাধিকার সংগঠন বাংলাদেশে আছে, ওনাদের একার পক্ষে হয়তো এভাবে এগিয়ে যাওয়া সম্ভব, মানে কতদূর যাবে জানি, কিন্তু আমাদের তো অনেক আইনজীবী সংগঠন আছে, তারা কেন এগিয়ে আসছে না? মানে এটা তো একটা মানবাধিকারের বিষয়, তাই না? এটা একটা মানবাধিকারের বিষয় এবং দরকার হলে আমরা, আমি অতটুকু আইন জানি না, বাট আমি জানি যে উই ক্যান গো টু দ্য কোর্ট, হাইকোর্ট, যে আমাদের এই ঘটনা ঘটছিল, এটার আমরা একটা বিচার চাই। অনেক ঘটনা নিয়েই কিন্তু হচ্ছে, আমরা যাচ্ছি, আমরা একটা এনভায়রনমেন্ট নিয়ে আজকাল কত হচ্ছে, ওই খালটা ভরাট হয়ে যাচ্ছে, নদী ভরাট হচ্ছে, আমরা হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্ট নির্দেশ দিচ্ছে। আমি জানি না যে এটা তো আর নিশ্চয়ই টাইম বার্ড নয়, হত্যাকাণ্ড কোনোদিন টাইম বার্ড নয়, অলরেডি 40 বছর পার হয়ে গেছে। তারপরেও তো আমরা, আমার মনে হয় যারা বিজ্ঞ আইনজীবী আছেন বাংলাদেশে, তারা উচিত তাদের একটা সংগঠিতভাবে তাদেরকে সাহায্য করা এবং সংগঠিতভাবে এটা কোর্টের কাছে যাওয়া। যদি সরকার কিছু না করে, মানে সরকারও করতে পারে স্বপ্রণোদিত হয়ে, কিন্তু যেতে পারে তারা, যে বলতে পারে যে এই সমস্ত বিষয়টা আমরা একটা আইনগত এটার চাই এবং এটার বিচার চাই এবং এটার সত্য উদ্ঘাটনের জন্য আমরা সরকার যেন পদক্ষেপ নেয়, সেটা হাইকোর্টের মাধ্যমে তারা হয়তো একটা আবেদন করা যেতে পারে। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। আমরা অলরেডি একটা রিড করেছি 88 বা 88 ফ্যামিলিজ, ভিকটিম ফ্যামিলিজ, আমরা একটা রিড করেছি, এটা চলমান আছে। তো দেখা যাক এটার বিষয়গুলো কিভাবে। এটা আমি জানতাম না, এটা জানতাম না। জুলফিকার আলী মানিক, আমরা দুজনের কথাই শুনলাম। এই ঘটনাটির সঙ্গে এই যে বাংলাদেশের পাল্টা এইসব ঘটনার সঙ্গে রাজনীতিরও একটা যোগ কিন্তু সবসময়ই আছে, সবসময় ছিল। সো রাজনীতির দায়ও আছে, রাজনীতিকদের দায়ও আছে, রাজনৈতিক সরকারেরও দায় আছে। তো আমরা ট্রুথ কমিশনের কথা শুনলাম, আপনার কাছে জানতে চাইবো আসলে এই ঘটনাটি জাতির সামনে তুলে ধরতে আর কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা? আচ্ছা, একটা জিনিস আমি শুরুতে বলি, মানে রাজনীতির দায় আছে না বলে বরং এইভাবে বলে ফেলাই ভালো, গোটাটাই রাজনীতি, আসলে দায়টা এর কিছু নাই। কারণ এটা তো পুরোটাই হচ্ছে এই যে কাউন্টার যাই বলেন বা হত্যাকাণ্ড, ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা নেওয়া এবং ক্ষমতায় টিকে থাকা, আর তো কিছু। সো ক্ষমতায় টিকে থাকে তো সেটা রাজনীতি। সেটা হ্যাঁ, আপনি এখন মিলিটারি লেবাসে এসে রাজনীতি করতে চান নাকি আপনি মিলিটারি লেবাস খুলে রাজনীতিতে জয়েন করে রাজনীতি, সেটা ভিন্ন। তো আমাদের দেশে তো দুজন সামরিক শাসক ছিল, একজন জিয়াউর রহমান এবং এরশাদ, উর্দি পরে সুপ্রিম, হ্যাঁ, যারা একেবারে উর্দি পরে এসে ক্ষমতা নিয়েছেন। তো এটা তো সুপ্রিম কোর্টের রায়ে বলাই হয়েছে যে এই দুটো সামরিক শাসন অবৈধ এবং ওই সময়ের যত আপনার এই যে এই সামরিক জারি করা হয়েছে সামরিক আইনের অধীনে, এগুলি সবগুলিকে অবৈধ বলা হয়েছে। অল্প কয়েকটাকে যেগুলি হয়তো আর কারেকশন সম্ভব না, সেগুলিকে একটা দেওয়া হয়েছে, কন্ডন দেওয়া হয়েছে। তো সেইগুলি তো একটা আছেই, ফলে গোটাটাই পলিটিক্স। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ট্রুথ কমিশনের আইডিয়াটাও যেমন খুবই, মানে ট্রুথ কমিশন তো ওয়ার্ল্ডে অনেক দেশে এটা আছে। সাউথ আফ্রিকা হচ্ছে ওয়ার্ল্ডে ট্রুথ কমিশন দিয়ে যে একটা জটিল সমস্যার সমাধান করা যায়, পলিটিক্যাল এবং সোশ্যাল, জাতিগত, সেটা কিন্তু ইউগোস্লাভিয়া তো পরে তারা করেছে। সো ওই মডেলগুলো আছে। আবার উনি যেটা বলেছেন, রিড করেছেন, আমি একটু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। এই যে জিয়াউর রহমান মার্ডারের পরের যে কোর্ট মার্শালটা আমি ইনভেস্টিগেট করেছিলাম,
যেখানে 13 জন অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকে, ওইটা ছিল একেবারে মুক্তিযোদ্ধা নিধনের একটা পরিকল্পনা মিলিটারিতে, মানে আর্মিতে। তো ওইটার কিন্তু 90-এর দশকের শেষে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি কিন্তু ওই অভিযোগের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের বেশ কিছু ইনভেস্টিগেশনের উদ্যোগ নিয়েছিল। তারা আর্মির কাছে চিঠি লিখেছিল কোর্ট মার্শালের নথিগুলি চাই। আর্মি কিন্তু কোনো নথি দেয় নাই, সংসদীয় কমিটিকেও দেয় নাই, কিন্তু বলছে এটা দেয়া সম্ভব না। কিন্তু আমি জানি কেন সম্ভব না, কারণ হচ্ছে নথি থাকতে হবে। তো আপনি তো বিচার করেনই নাই, আপনি টার্গেট করছেন ওদেরকে মেরে ফেলতে হবে, একটা কোর্ট মার্শাল আপনি সাজাইছেন, অমুক 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 প্রিজাইড করবে, অমুক মেম্বার ডিফেন্ডিং অফিসার আছে, অমুক অমুক টর্চার করতেছেন, জেলখানায় নিয়ে সুই ফুটাচ্ছেন, নখের মধ্যে নখ উপড়ায় ফেলতেছেন, ডান্ডা বেরি পরে নিয়ে আসতেছেন আপনি কাঠগড়ার মধ্যে। ইট ওয়াজ এ ক্যামেরা ট্রায়াল, গোপন বিচার। সব উইটনেসরা আমাকে অ্যাকাউন্ট দিচ্ছে যে বিচারের নামে ভেতরে কি হয়েছে, নির্যাতন হয়েছে বিচারের নামে, যা তা হয়েছে, একবারে অকথ্য ব্যাপার স্যাপার। তো ঘটনা হচ্ছে তাহলে কোর্ট মার্শালের নথি তো থাকবে না, আপনি চাইলেই দিতে পারবেন না। একই ঘটনা কিন্তু আমার ধারণা এই যে 77-এর যে নৃশংসতা এবং পরবর্তী তথাকথিত বিচারের নামে হত্যাকাণ্ড, আমার ধারণা এটারও হয়তো একই রকম কোনো নথি পাওয়া নাও যেতে পারে, অথবা যতটুকুই পাওয়া যায় পাওয়া গেল, কিন্তু ধরলাম যে নথি টথি এর বেশি কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু এখনও যারা জীবিত আছেন, ভিকটিম পরিবার, এবং জিয়াউর রহমান একা তো আর এগুলি সব করেন নাই, উনি তো কমান্ডার, উনি কমান্ড দিয়েছেন, ওনার কমান্ডে যারা ফলো করেছে, যারা এক্সিকিউট করেছে, তারা সবাই তো আর মারা যায় নাই। আমি যদি 81 সালের ঘটনা ইনভেস্টিগেট করে ফেলতে পারি, 77, 78, 79 খুব বেশি দিন আগে, 2-3 বছর, এটা সম্ভব। আপনি রাজনীতি বলেছেন, বিষয়টা সমস্যাটা হচ্ছে রাজনীতিতে। উনি রিট করলেই যে রিটে কোর্ট একটা অর্ডার দিলেই উনি কোনো প্রতিকারের দিকে আগাতে পারবেন তা নয়। ট্রুথ কমিশনটা পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। কেন আমি আগেই বলেছি 13 বছর নষ্ট করেছি আমরা, বিকজ অফ জিয়াউর রহমান যেই দলটা ক্যান্টনমেন্টে বসে উনি গোয়েন্দা মিলিটারি গোয়েন্দাদের দিয়ে তৈরি করেছেন, সেই দলটা তো এখন রাজনীতির মাঠে একটি বড় দল, সে তো যথেষ্ট বড় প্লেয়ার। সো এই দল হতে পারে গত এক দশকে একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু স্টিল দে এক্সিস্ট, রাইট? এবং তারা যত দুর্বল হোক, তাদের সমর্থক ভোটার তো কমে যায়নি, একটা রাজনীতির অনুসারী তারা। ফলে মনে রাখতে হবে, ক্ষমতার পালাবদলের পরে কিন্তু পরিবেশ সব পাল্টে যায়। সো কেন বলেছি 13 বছর, যেহেতু জিয়াউর রহমান এবং তার দল 13 বছর ক্ষমতায় নেই, এবং জিয়াউর রহমানের উপরে মূল দায়, যেহেতু তিনি 77, 78, 79 রাষ্ট্র সব বাহিনীর, উনি হচ্ছেন একক ব্যক্তি, একদম রাজার মতো শাসন করেছেন, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এটা মানে কিংডমের মতো, হ্যাঁ, উনি যা চেয়েছেন তাই হয়েছে, উনার ব্যক্তি ইচ্ছার বাইরে কিছু হয় নাই। ফলে এটা একটা দারুণ সময় ছিল ইনভেস্টিগেট করার। হ্যাঁ, এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত হয়, বললাম জিয়াউর রহমানের পার্টি দুর্বল বা উনার এটা ওটা, কিন্তু তার সাথে যারা উনার ফলোয়ার ছিলেন, যারা কমান্ড ফলো করেছেন, এক্সিকিউট করেছেন, তাদের অনেকেই কিন্তু এখন মিলিটারিতে তাদের পরিবারের সদস্যরা থাকতে পারেন, যারা এটাকে বাধাগ্রস্ত করতে চাইতে পারেন, যারা এটাকে বলতে পারে যে না না এগুলির দরকার নাই। এরকম পলিটিক্সেও কিন্তু অনেকে থাকতে পারে অনেক জায়গায়। আমি বলছি যে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। হাইকোর্টে ওনারা রিট করে মামলা করে যাই অর্ডার পাক, ট্রুথ কমিশনের আইডিয়া ইজ ফ্যান্টাস্টিক, কিন্তু পলিটিক্যাল ডিসিশন হইতে হবে। পলিটিক্যাল ডিসিশন এটাতে বিএনপিকে পাওয়া যাবে না, এটা খুবই পরিষ্কার কথা। কারণ বিএনপিকে তো যুদ্ধাপরাধীদের বিচারেই পাওয়া যায় নাই। এমন তো না যে বিএনপি 71 সালে যুদ্ধাপরাধ করছে, ওই পার্টির জন্মই হয় নাই, তারপরেও সে যুদ্ধাপরাধীদের পক্ষে ছিল, বিকজ অফ দেয়ার বেস্ট ফ্রেন্ডস, তাদেরকে নিয়ে রাজনীতি করে তারা। ফলে জিয়াউর রহমান যেই মার্ডারের জন্য, সিরিজ অফ মার্ডার্স, শত শত হাজার হাজার মিলিটারি অফিসার এবং সোলজারদের মার্ডারের জন্য যেই লোকটা দায়ী, তার পার্টিকে আপনি এখানে কখনো পাবেন না। তাহলে কি করতে হবে? এই যে শাসন আমলটা ছিল, এটাকে কাজে লাগানো দরকার ছিল, প্রতিহিংসার জন্য না, বা জিয়াকে কোথাও খাটো করার জন্য না, সত্য বলে দেওয়ার জন্য। এখন আমরা আলোচনা হচ্ছে তো যে এই যে পার্লামেন্টের পেছনের কবরটাতে আসলে জিয়াউর রহমানের বডি আছে কি নাই। আমি নিজেই তো 91 সালে এক ভদ্রলোককে ইন্টারভিউ করেছিলাম সুগন্ধায় সামনে, তখন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, যিনি নিজে জিয়াউর রহমানের প্রথম কবরের সাথে যুক্ত ছিলেন। উনি তো আমাকে ইন্টারভিউ বলছেন শুরুতেই তো কোনো বডির কোনো কিছু পাওয়া যায় না, আমরা বলতে পারি না যে এটা ওনার বডি, কিন্তু অনুমান একটা কিছু করা হয়েছে যেন কবর একটা থাকে। সো এইটা যদি আমরা এখন এসে এই জায়গায় আসতে পারি, কেন আমরা 77, 78, 79, 80, 81 এগুলি ইনভেস্টিগেট করতে পারবো না? অবশ্যই পারবো। গভর্নমেন্টের সদিচ্ছাটা লাগবে, এবং গভর্নমেন্ট জানে চ্যালেঞ্জগুলি কোথায় কোথায়। কোর্টে কোনো চ্যালেঞ্জ নাই,
এটা আমরা জানি, কারণ আমরা যুদ্ধাপরাধের বিচার করতে পারছি এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে। আপনি এটা তো 13 একটা বছর হতে বলেছেন, পারে না। সময় কিন্তু ফুরিয়ে যায়নি, সময় ফুরিয়ে কিন্তু যায়নি, কিন্তু এটাও সত্য যে এই টার্ম আছে আরো 2 বছর, তারপরের টার্ম তো আমরা বলতে পারছি না। সো সময় যতটুকু আছে এটাকে কাজে লাগানো যেতে পারে। একটা এই যে ট্রুথ কমিশন বলেছেন, একটা ন্যাশনাল বডি করা যেতে পারে যেখানে মিলিটারি রিটায়ার্ড পার্সোনালরা থাকবেন, যেখানে সার্ভিং যাদেরকে দরকার ওনারা পুরোটা সাচিবিক দায়িত্ব পালন করবেন, এভিডেন্স জোগাড় করা, প্লাস হিস্টোরিয়ানরা থাকবেন, ইতিহাসবিদরা যারা এটা জানেন, ইভেন জুডিশিয়ারি থেকেও লোক আসতে পারেন। এরকম একটা বডি যারা একেবারে ডে নাইট রিগোরাস কাজ করবেন। দিস ইজ দ্য অনলি অ্যাসাইনমেন্ট দে উইল ডু। 6 মাস হোক, 1 বছর হোক, করে টোরে ওনারা জাতিকে বলবেন দিস ইজ দ্য হিস্ট্রি, আমরা মিস্ট্রি রিভিল করে দিলাম সব রহস্য। ওনাদেরকে সারা জীবন লোকে স্যালিউট করবে, বাট এটা করতে হবে খুবই নির্মোহভাবে। ওই রকম এফিশিয়েন্ট লোকজন লাগবে কিন্তু যারা এটা ইনভেস্টিগেট করতে পারে। গভর্নমেন্টই পারবে চ্যালেঞ্জের জায়গাগুলো বুঝতে, যে কে ঝামেলা করবে, কে বাধা দিবে, কে ডকুমেন্টস দিতে চাইবে না, কে ডকুমেন্টস নষ্ট করতে চাইবে। গভর্নমেন্টই জানে যে ওইগুলোকে কিভাবে নিউট্রাল করতে হবে। দে হ্যাভ দেয়ার ওন স্ট্র্যাটেজি। এখানে গভর্নমেন্টের এখন একটা খুব ভালো পজিশনে আছে। এখন যদি চায়, সরকার যদি চায় কাগজপত্র আনতে, ওই যে আপনি বললেন যে আর্মি হেডকোয়ার্টার সংসদীয় কমিটির সামনেও আনতে পারে দেয় নাই। ওই সিচুয়েশন এখন পারবে না। এখন হবে না। এখন যদি চায়, ডকুমেন্ট যদি থেকে থাকে আসবে, আর যদি ইতিমধ্যে ইভেন আমি না একটা লাইন বলি, ডোন্ট মাইন্ড, মানে ইভেন এয়ারফোর্স, নেভি এবং আর্মিকে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, ওনাদেরও তো একটু বোঝা উচিত যে আমাদের যে ইউনিফর্মটা, যেটাকে আমরা রেসপেক্ট করি, অন্যরা স্যালিউট করে, যেটার একটা দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখা, এই ইউনিফর্মে এত স্পট নিয়ে রিটায়ারমেন্টে চলে গেলে কিন্তু হিস্ট্রি আমাদেরকেও কোশ্চেন করবে, তোমার হাতে যখন নেতৃত্ব ছিল তুমি কি করছো। সো ওনারাও কিন্তু গভর্নমেন্টকে বলতে পারে লেটস ক্লিন অল ডার্টি থিং ইন আওয়ার ফোর্সেস। আমরা বলবো জাতিকে আমরা এখন থেকে পুরো পরিষ্কার। এই মহৎ হওয়ার মধ্যে কিন্তু কোনো দোষ নাই, বরং এই মহৎ হওয়ার মধ্যে কিন্তু মানুষের রেসপেক্ট অনেক বেশি আর্ন করা যায়। কি বলে? Exactly. আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা আশা করব যে আমাদের এই আলোচনা থেকে যে মতামতগুলো বেরিয়ে আসলো, সেই মতামত আমাদের সরকার গ্রহণ করবে এবং জাতির সামনে ইতিহাসটা তুলে ধরবে। আমাদের সঙ্গে আমাদের অতিথি হিসেবে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই জুলফিকার আলী মানিক আপনাকে, ধন্যবাদ জানাই নূরে আলম আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। দর্শক, আজ এখানে শেষ করব 21-এর রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসলো, যে 77-এর যে নৃশংসতা, সেই নৃশংসতা বা 77-এর যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি জাতির সামনে তুলে ধরা হোক, এবং সেটি তুলে ধরার বিষয়ে এখনও কিন্তু সময় চলে যায়নি। যদি কোনো ডকুমেন্ট সেই সময়ের এখনও পর্যন্ত নাও থেকে থাকে, তাহলে সেই সময় যারা বেঁচে আছেন, যারা সেই সময়ে এই সার্ভিসে ছিলেন, যারা সেই সময়ে জিয়াউর রহমানের অর্ডার ক্যারি করেছে, কমান্ড ক্যারি করেছে, তারাও বেঁচে আছেন, তারাও সাক্ষী দিতে পারবে। সেই তাদের কথা নিয়ে একটি ট্রুথ কমিশন গঠন করে তাদের সঙ্গে কথা বলে পুরো ঘটনাটি বা সত্যতা, এই ঘটনার সত্যতা জাতির সামনে তুলে ধরা যায়। আমি আশা করব যে এই ঘটনাগুলি আমাদের সরকার বিবেচনায় নেবে এবং জাতির সামনে 77-এর সেই নৃশংসতা তুলে ধরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।